কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টিতে তোমাদের প্রথম যে অভিজ্ঞতাটি রয়েছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। এই বুদ্ধিভিত্তিক সম্পদের উপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ইতিমধ্যেই তোমরা প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন কাঠামো এবং নম্বর প্রদানের যে বিষয়গুলো সেগুলো আমাদের স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটির মাধ্যমে জেনে গেছো। আজকে মূলত আমরা চ্যাপ্টার ভিত্তিক তোমাদের যে প্রস্তুতি পর্ব সেটি শুরু হয়ে গেছে আমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। প্রথমেই আমি তোমাদেরকে বইয়ে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে তোমাদের শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। এটি তোমাদের বার্ষিক পরীক্ষায় রয়েছে। এখন এই অধ্যায় থেকে মূলত কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি নিয়ে আমরা একটি মডেল টেস্ট সাজিয়েছি। তার আগে তোমাদের এই বইয়ের কি আছে সেটা আমরা একটু দেখে নেই। এই বইতে মূলত বুদ্ধিভিত্তিক সম্পদ এবং স্বত্বাধিকারী এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবা। এটা তোমরা পড়বা। এখানে থেকে তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে সেটা তোমরা পড়ে নেবা। যেমন এই যে ময়মনসিংহ গীতিকা, এটি কি? এটি একটি সংকলন, এটি কোন অঞ্চলের গান, এই যে বিষয়গুলো থাকতে পারে। এটা প্রথম কে করেছে? চন্দ্রকুমার দে সংগ্রহ করা শুরু করেছিল। এরপরে ডক্টর দীনেশ সেন এই পালা গানগুলো একত্র করেছে। এইখান থেকে। এবং এই যে ময়মনসিংহ গীতিকা, এটা কি? এটা একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। এই বুদ্ধিভিত্তিক সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? সেটাকে আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারি বা নিজের ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারি। ব্যক্তিগত কাজে এবং বাণিজ্যিকভাবে এটা ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করা যায় তার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এটি তোমরা পড়ে নেবে। ঠিক আছে? এইখানে দই তৈরি করা হয়। দই তৈরির যে একটা নিজস্ব ফর্মুলা থাকে। আমরা জানি বুদ্ধিভিত্তিক কাজ হতে গেলে তার একটা নিজস্ব ফর্মুলা থাকতে হবে এবং অন্য কোনো কোম্পানির সাথে হুবহু মিলবে না, তার একটা আলাদা লোগো থাকতে হবে এবং এরকম অনেকগুলো বিষয় রয়েছে। এরপরে যেটা রয়েছে এখান থেকে ট্রেডমার্ক একটা কথা রয়েছে। ট্রেডমার্কটা কি? এটা আমাদেরকে জানতে হবে। ট্রেডমার্ক কি? এটা আমাদের জানতে হবে। ট্রেডমার্কটা কি? যদি আমরা বলি ট্রেডমার্ক কি, তাহলে ট্রেডমার্ক আমরা কাকে বলবো? ট্রেডমার্ক হচ্ছে কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের স্বতন্ত্র প্রতীক, লোগো, স্লোগান ইত্যাদি স্বত্বাধিকারী হওয়ার প্রক্রিয়াকে ট্রেডমার্ক বলা হয়। ঠিক আছে? অর্থাৎ তাদের একটা নিবন্ধন পড়বে, ট্রেডমার্ক নিবন্ধন যেটাকে আমরা বলছি। তাহলে এই বিষয়গুলো এখান থেকে তোমরা পড়ে নেবে। আসলে ওইভাবে এমসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করার জন্য অনেক যে তথ্য থাকা দরকার এখানে নাই। তারপরে যেহেতু তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে, অতএব এখান থেকেই তোমাকে এমসিকিউ সেটির জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে যেটা বলছে, ব্যক্তিগত কাজে বুদ্ধিভিত্তিক সম্পদের নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষের ব্যবহারের সুযোগ পেলেও এটি বাণিজ্যিকভাবে ব্যবহার করার অধিকার পায় না। তাহলে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে গেলে কিন্তু ব্যক্তিগত টাকা দিয়ে কিনলে সেটা হয় না। এই বিষয়গুলো রয়েছে। এবং এখানে একটি ছবি দিয়ে বলা হয়েছে সিনেমা। যেমন আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে সিনেমা দেখতে চাই তাহলে আমাদেরকে কি সেটি অনলাইনে মানে নিবন্ধন করতে হয়। তার জন্য আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে সেটি প্রবেশ করতে হয়। না হলে কিন্তু তোমাকে ওই ওয়েবসাইটে গিয়ে সিনেমা দেখতে তারা দিবে না। এবং এটি করার জন্য আমাদের লাইসেন্স নিতে হয়। লাইসেন্স ছাড়া ফ্রি ব্যবহার করা ঠিক নয়। এই বিষয়গুলো রয়েছে। এবং এখানে একটি কোমল পানীয়ের উদাহরণ দেওয়া হয়েছে। এটিকে একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কিনা? এটি অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদ, যেহেতু এটার আলাদা একটা লোগো রয়েছে, ফর্মুলা রয়েছে এবং এটি চুক্তিবদ্ধ করা হয়েছে। সেজন্য যদি এই টাইপের আরো অন্যরা ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতে হবে, আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি দরকার। এবং এখানেও একই রকমের পর্যকের ডায়েরি, এটি একটি বই কেউ লিখেছে এবং এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এবং এটার জন্য যে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাবার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিচ্ছে। এখন এখানে একটা মেধাস্বত্ব কথা লেখা আছে, দেখো। এই মেধাস্বত্বটা আসলে কি? এইভাবে তোমাদেরকে পড়তে হবে। মেধাস্বত্বটা কি? মেধাস্বত্ব হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ সংকলনের আইনি অধিকার হলো মেধাস্বত্ব। অর্থাৎ তোমার তুমি এইটা কেউ আর ব্যবহার করতে পারবে না। আইন দ্বারা তুমি এটার স্বত্বাধিকারী পেয়েছো। কোনো মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করতে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়। এখন বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? এরকম আসতে পারে। বুদ্ধিভিত্তিক সম্পদ কি? কোনো ব্যক্তি তার বুদ্ধি, মনন, সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করেন তাকে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে পারি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সাহিত্যকর্ম, শিল্পকর্ম, সঙ্গীত, আবিষ্কার, প্রযুক্তিগত উদ্ভাবন
এই সবগুলোই হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এই বিষয়গুলো রয়েছে এবং সেশনে যেটা রয়েছে স্বত্বাধিকারী অধিকার সংরক্ষণ। এখন এখান থেকে যেটা হতে পারে সে যে স্বত্বাধিকারী কি, এই প্রশ্নটা হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে, স্বত্বাধিকারী কাকে বলে বা স্বত্বাধিকারী কি। তাহলে আমরা এটার উত্তর কি বলতে পারবো, তোমরা খাতায় লিখে নিবে। যিনি নিজের মেধা, চিন্তা, দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করেন তাকে স্বত্বাধিকারী বলা হয় এবং স্বত্বাধিকারী হচ্ছে ওই সম্পদের একচ্ছত্র মালিক। ঠিক আছে, এরপরে আছে ট্রেডমার্ক। এখানে আর একটা শব্দ আছে ট্রেডমার্ক। তাহলে ট্রেডমার্ক জিনিসটা কি, এটা কিন্তু বলেছি। ট্রেডমার্ক জিনিসটা কি, ট্রেডমার্ক এটা কিন্তু আগেই বলেছি। এরপরে ট্রেড, এখানে আবার সংজ্ঞাটাও দেওয়া আছে, দেখো। ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান, হ্যাঁ, যে কেউটা হতে পারে, সেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়, মানে ওইটার সাথে ওইটা হুবহু মিলবে না। যেমন এখানে দেখো, এখানে একটি বাংলাদেশের লোগো দেওয়া রয়েছে, এটা হচ্ছে লোগো রং, এটা প্রতীক, এবং এখানে বাংলাদেশ.gov.bd, এখানে যা আছে সকলের তথ্য একই ঠিকানায়, এটাকে বলে স্লোগান আর এটাকে বলে লোগো। তাহলে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ হতে গেলে এরকম লোগো থাকতে হবে, তার স্লোগান থাকা দরকার, তাই না? এই বিষয়গুলো কিন্তু এখান থেকে এমসিকিউতে আসতে পারে। এরপরে আমাদের এগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করতে গেলে আমাদেরকে নিবন্ধন করতে হবে, যেটাকে আমরা বলছি ট্রেডমার্ক নিবন্ধন। এখন ট্রেডমার্ক নিবন্ধনটা কি আসলে? কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের স্বতন্ত্র প্রতীক, লোগো, স্লোগান ইত্যাদি স্বত্বাধিকারী হওয়ার প্রক্রিয়াকে ট্রেডমার্ক নিবন্ধন বলে। এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া যেখানে 5টি ধাপ অনুসরণ করতে হয়। কয়টি ধাপ অনুসরণ করতে হয়? 5টি ধাপ। এবং এটি আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO, এই বাংলাদেশ কিন্তু এটির সদস্য হয়েছে এবং এটার কততম সদস্য বাংলাদেশ? 26তম সদস্য। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের কিন্তু জানতে হবে বা এমসিকিউতে আসতে পারে। এখানে যে 5টি ধাপ অনুসরণ করতে হবে, সেই ধাপগুলো কি কি? যে কোনো 2টি ধাপ লিখো, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তুমি এখান থেকে 2টি ধাপ দিয়ে দিলে। এখানে মোট কয়টি ধাপ লাগবে? 5টি ধাপ। সেখান থেকে তোমার একটু ভালো করে পড়তে হবে। এরপরে যেটি রয়েছে, 5টি ধাপ গেল। এরপরে তোমাদের বইতে এখানে কিছু ফর্ম পূরণের কথা বলা হয়েছে, সেইগুলো তোমরা পূরণ করে নেবে। মার্কেট ডিজাইন করার কথা বলা হয়েছে এবং আমাদের এই যে নিবন্ধন করব, আমরা ট্রেডমার্কের জন্য নিবন্ধন করব, তার জন্য আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা www.dpdt.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম পাওয়া যাবে, সেই ফর্ম, অফিসিয়াল ফর্ম যেটাকে বলছি, সেই ফর্মটি পূরণ করে তুমি যে কোনো জিনিসের জন্য, ট্রেড লাইসেন্সের জন্য, ট্রেডমার্কের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে পড়বা। আর এরপরে কিছু দলীয় কাজ দেওয়া আছে, দলীয় কাজগুলো তোমাদের করতে হবে। এই হচ্ছে মূলত তোমাদের বইতে যেটা আছে, এবং এটা নীতিমালা তৈরি করতে হবে। যে কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের জন্য একটা নীতিমালা তৈরি করতে হবে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। আমরা এখন এই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক খ গ ঘ তোমাদের যেভাবে পরীক্ষা আসবে, ঠিক আছে, সেটার উপরে আমরা একটা প্রশ্নপত্র ডিজাইন করেছি, সেটি তোমাদেরকে এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা রয়েছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। এখন এই পুরো বিষয়টা তোমার পড়ার পরে তুমি মূলত এমসিকিউ টাইপের এই কোশ্চেনটি থেকে তুমি নিজে নিজে পরীক্ষা দেবা। ঠিক আছে, এখানে কি আছে? মডেল কোশ্চেন 1, সপ্তম শ্রেণী বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। এখন ক বিভাগে তোমাদের আসবে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। যেমন ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো একটি স্বতন্ত্র লোগো, প্রতীক, স্লোগান, সবগুলো। তাহলে এটা উত্তর কোনটা হবে? এটা উত্তর হবে সবগুলো। এরপরে যেটি রয়েছে দেখো, হুট, WTO, হুট এর পূর্ণরূপ হলো কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড টুরিস্ট অর্গানাইজেশন। এটা গ নম্বর হবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইতিমধ্যে আমরা দেখিয়ে আসছি, কিন্তু তোমাদের দেখিয়ে আসছি। সকল তথ্য এবং সেবা এক ঠিকানায়, এটি কি? এটি একটি প্রতীক, নাম, লোগো না স্লোগান? এটি মূলত একটি স্লোগান। বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের ধাপ কয়টি? ইতিমধ্যে বলে ফেলছি আমরা, এটি হচ্ছে 5টি ধাপ রয়েছে আমাদের। ঠিক আছে, পরের যে প্রশ্নটি রয়েছে, ট্রেডমার্কের আবেদন ফর্ম ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি? এটি হচ্ছে আমাদের www.dpdt.gov.bd। এটা হবে আমাদের
ঠিকানাটা। মেধা, মনন, বুদ্ধি এবং সৃজনশীলতা ব্যবহার করে সম্পদকে কি বলে? সেই সম্পদকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি বুদ্ধিভিত্তিক সম্পদ। উত্তর হবে ক নম্বর, বুদ্ধিভিত্তিক সম্পদ। পরের যেটি প্রশ্ন আছে, বুদ্ধিভিত্তিক সম্পদকে কিভাবে ব্যবহার করা যায়? ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়, ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়, ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়, কোনোটাই না। এটার উত্তর হবে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়। পরের প্রশ্ন ৮, নিবন্ধিত হওয়ার প্রমাণপত্র হিসেবে স্বত্বাধিকারীকে কে কি প্রদান করা হয়? স্বত্বাধিকারী কি প্রদান করা হয়? একটা চুক্তিপত্র প্রদান করা হয়, না দলিল, না ট্রেডমার্ক সনদ, না টাকা প্রদানের রসিদ? এটা হবে ট্রেডমার্ক সনদ। দই তৈরির কৌশল, এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। কেন? কারণ কি? নিজস্ব ফর্মুলা আছে, অন্যদের থেকে আলাদা, অন্যগুলোর সাথে বৈসাদৃশ্যপূর্ণ, উপরের সবগুলো। এটি হবে উপরের সবগুলো। কোন সংস্থার নিয়ম অনুসারে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন করায়? কোন সংস্থা দেয়? এটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরের প্রশ্ন, একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, এটি কোন ধরনের সম্পদ? এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, কারণ এখানে নিজস্ব মেধা, মনন লাগবে, তাই না? এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। 12 নম্বরের প্রশ্ন, ব্যবসায়িক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে হলে কার থেকে অনুমতি নিতে হবে? কার থেকে অনুমতি নিতে হবে? স্বত্বাধিকারীর থেকে অনুমতি নিতে হবে। কারো জিনিস যদি তুমি ব্যবহার করো, যেমন এই যে পিডিএফটি দিয়ে আমি তোমাদের পড়াচ্ছি, এটা যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে স্বত্বাধিকারী, মানে যে তৈরি করেছে এটা, তার কাছ থেকে তোমাকে অনুমতি নিতে হবে। এখন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা একসাথে পরে দিয়ে দিয়েছি। আর এই পিডিএফটি তুমি যদি পেতে চাও উত্তর সহ, তাহলে তুমি অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে তোমার মেইল আইডি লিখে দিবে অথবা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিবে, তাহলে আমরা তোমাকে এই পিডিএফটি পাঠিয়ে দেব। খ বিভাগে মূলত তোমাদের আসবে এক কথা উত্তর, মানে এক কথা উত্তর দাও। যেমন দই তৈরির কৌশলকে কি, দই তৈরির কৌশল এটি কি ধরনের সম্পদ? তাহলে এটার উত্তর কি হবে? বুদ্ধিভিত্তিক সম্পদ। বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলা হয়? মালিককে বলা হয় স্বত্বাধিকারী। এইগুলো পড়লেই কিন্তু তোমার পরীক্ষা কমন চলে আসবে, এর বাইরে আসবে না। নিবন্ধিত হওয়ার প্রমাণপত্র হিসেবে স্বত্বাধিকারীকে কি প্রদান করা হয়? ট্রেডমার্ক সনদ প্রদান করা হয়। WTO এর পূর্ণরূপ, এটা পরীক্ষা খুবই আসতে পারে, খুবই সম্ভাবনা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে সর্বপ্রথম কি করা উচিত? এটি একটি সুনির্দিষ্ট নীতিমালা করা উচিত। ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। কেউ বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার করলে কি করণীয়? আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে বিশ্ব বাণিজ্য সংস্থার বাংলাদেশ কততম সদস্য? এটি হচ্ছে 28তম সদস্য। ঠিক আছে, 28তম সদস্য হবে এটা। কোন ওয়েবসাইট থেকে ট্রেডমার্কের আবেদন ফর্ম ডাউনলোড করতে হয়? www.dpdt.gov.bd। একটি ওয়েবসাইট থেকে সিনেমা দেখতে হলে কিভাবে প্রবেশ করতে হবে? আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই প্রবেশ করতে হবে। এই হচ্ছে আমাদের খ নম্বর। গ নম্বর যেটি আসবে, প্রেক্ষাপট বিহীন, অর্থাৎ কোনো প্রেক্ষাপট দেওয়া থাকবে না, অর্থাৎ প্রশ্ন সরাসরি দেওয়া থাকবে, যেগুলো আমি ইতিমধ্যে আলোচনা করছি। বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে 2টি করণীয় লেখো। এরকম প্রশ্ন আসতে পারে যে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার রোধে 2টি করণীয়। তাহলে 2টি করণীয় কি হতে পারে? একটা হতে পারে যখন ব্যক্তিগত বাণিজ্যিক কাজে বা অন্য কাউকে নিজের বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব, তখন আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। এর ফলে কেউ আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে পারবে না। এরকম 2টি নীতিমালা লিখতে হবে, করণীয় লিখতে হবে। মেধাস্বত্ব কি? এটা কিন্তু বলেছি, মেধাস্বত্ব হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের আইনি অধিকার হলো মেধাস্বত্ব। বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? কোনো ব্যক্তি তার বুদ্ধি, মনন, সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করে সেগুলোকেই বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। উদাহরণ হিসেবে হতে পারে কোনো শিল্পকর্ম, কোনো সাহিত্যকর্ম, কোনো সঙ্গীত আবিষ্কার বা প্রযুক্তিগত উদ্ভাবন, সেগুলো। কিভাবে ট্রেডমার্ক নিবন্ধন করা যায়? কিভাবে ট্রেডমার্ক নিবন্ধন করা যায় এটি কিন্তু আমরা বলেছি। ঠিক আছে, কিভাবে করব আমরা একটি প্রতিষ্ঠান যে ট্রেডমার্ক কিভাবে করব সেটা আমাদের এখানে বলা হয়েছে। ট্রেডমার্ক কাকে বলে? এটা উত্তর আমরা বলেছি, ট্রেডমার্ক কাকে বলে। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান, যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা হয়। ট্রেডমার্ক করার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই
অন্য কোনো সম্পদ, অন্য কারো সম্পদ নকল করতে পারে না, অর্থাৎ ট্রেডমার্ক করা আছে তার। ঠিক আছে? বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের 2টি ধাপ, এটি কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। 2টি ধাপ তোমাদের মেইন বইতেও আছে, সেখান থেকে 2টি ধাপ তোমরা লিখে নেবে। একটি প্রতিষ্ঠানকে কেন ট্রেডমার্ক নিবন্ধন করা উচিত? যদি ট্রেডমার্ক নিবন্ধন না করা হয় তাহলে তো তার যে বুদ্ধিভিত্তিক সম্পদ আছে সেগুলো অন্যরা ব্যবহার করবে। একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সময় এই সম্পদের জন্য সুনির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করা উচিত বা করতে হয়। এর মাধ্যমে অন্য কেউ চাইলেই তার বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে বা নকল করতে পারে না। এখানে আমরা 7টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় আসবে। এরপর গ নম্বরে যেটা আছে প্রেক্ষাপট নির্ভর। প্রেক্ষাপট নির্ভর বলতে একটা প্রেক্ষাপট দেওয়া থাকবে, এই প্রেক্ষাপটটা তোমরা ভালো করে পড়বা। ঠিক আছে? এটা ভালো করে পড়বা এবং এই প্রেক্ষাপট পড়ার পরে এখান থেকে তোমার 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। যে একটা হচ্ছে যে তোমার কি মনে হয় তামান্নার বড় বোনের নিজস্ব ডিজাইন করা শাড়ি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ? অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদ। কেন বুদ্ধিভিত্তিক সম্পদ? যেহেতু সে এটার জন্য তার আলাদা ট্রেডমার্ক রয়েছে, লাইসেন্স রয়েছে, তাই না? এই জন্য এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। তাহলে এইটার উত্তরটা আমরা তোমাদেরকে এই পিডিএফটা যখন আমরা তোমাদেরকে পাঠাবো সেইখানে কিন্তু এর উত্তরগুলো আমরা বলে দেব। এর পরের যেটি রয়েছে, তোমার এলাকায় একটি পরিবার বংশানুক্রমিক বিশেষ ধরনের কাঁসার পাত্র তৈরি করে আসছে। এইসব কাঁসার পাত্রে দেশ বিদেশে সুনাম রয়েছে, পাত্রগুলি সুদৃশ্য দীর্ঘস্থায়ী হয়, এগুলোর চাহিদা অনেক বেশি, কিন্তু এগুলো এখন এই পণ্যটি সঠিকভাবে বাজারজাত করা হয়নি এবং সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তুমি চাও এই পণ্যটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত হোক এবং সঠিকভাবে বাজারজাত করার মাধ্যমে এই পণ্যের চাহিদা জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক। এখন প্রশ্ন করা হয়েছে এখান থেকে, এই সিচুয়েশন থেকে, যে তোমার এলাকায় এই পণ্যটিকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে সুরক্ষিত করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এটি কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটি কেন গুরুত্বপূর্ণ? তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এর পদক্ষেপ হিসাবে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো সেটা তুমি লিখবা। যেমন হতে পারে যে ট্রেডমার্ক নিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পণ্যটির নাম দিতে হবে, একটা শনাক্তকারী চিহ্ন, ডিজাইন, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে একটা আইনি ভাবে সেটাকে ট্রেডমার্ক করে নিতে হবে। এবং এছাড়া অন্য কেউ যদি এই পণ্যটি নকল করতে চায় সেই জন্য আইনি পদক্ষেপ নিতে হবে। মোট কথা ট্রেডমার্ক নিবন্ধনের এই পণ্যটির মান ঐতিহ্য রক্ষা করবে এবং পণ্যের মালিকানা নিশ্চিত করবে, তাই এটি অবশ্যই নিবন্ধন করা গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটি রয়েছে, এই পণ্যটি বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? এই পণ্যটি বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য, যেহেতু এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ, প্রথমে এই পণ্যটির প্রচার করা, বিভিন্ন পেজ খোলা এবং সেইখানে এই পণ্যটি সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া, বিভিন্ন ভিডিও, ডকুমেন্টস, এই বিষয়গুলো দিয়ে পণ্যটিকে পরিচিতি করানো, এটা একটা হতে পারে। এরপর পণ্যটি একটি লোগো তৈরি করা, লোগো তৈরি করে বাণিজ্যিকভাবে সেটাকে নিবন্ধন করার যে আইনি পদক্ষেপ সেগুলো গ্রহণ করা, এটি করা যেতে পারে। একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা যেতে পারে। এইভাবে মূলত অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে। মোটামুটি আমরা এই চ্যাপ্টার থেকে যে ধরনের 4টা বিভাগে যে ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু আমরা খুঁটিনাটি আলোচনা করে দিলাম। আশা করছি এই পিডিএফটি পড়লে তোমাদের এই চ্যাপ্টারের পরিপূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের চ্যাপ্টারের কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবার